নির্ধারিত টাকা পরিশোধ করেও এবার হজে যেতে পারেননি অনেকে। বিমানের হজ ফ্লাইটের শেষ দিনে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। ফেব্রুয়ারি মাসে পরিশোধ করলাম, এখন আজকে আমার বিভিন্ন রকমের কথা বলতে যে দিচ্ছি দিব। ঈদুল আজহাও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা। 11 সেপ্টেম্বর সহ এবার সরকারি চাকরিজীবীরা ছুটি পাচ্ছেন টানা 6 দিন। সম্পদ গোপন এবং পেনশনের টাকা আত্মসাতের মামলায় এক উপসচিব সহ 2 সরকারি কর্মকর্তা গ্রেপ্তার। নির্বাহী বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে, মন্তব্য সাবেক পিএসসিএ সচিবের। সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ নিবিড় করতে দেশীয় অ্যাপস আলাপন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, ডিজিটাল বাংলাদেশের পথে দেশ আরও এক ধাপ এগিয়ে গেল। বিভিন্ন অভিযানে নিহত 13 জঙ্গির লাশ মর্গ থেকে নেয়ার জন্য পুলিশকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের চিঠি। সিরাজগঞ্জের জেএমবির সুইসাইড স্কোয়াডের 4 নারী সদস্য আটক। এবং পাউন্ডের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় এবার ঈদে ব্রিটেন থেকে দেশে অর্থ পাঠানোর পরিমাণ কমেছে। ব্রিটেন সরকারের কঠোর নীতিমালাই কারণ বলছেন সংশ্লিষ্টরা। প্রবাসের সময় সঙ্গে রয়েছি আমি তরিকুল ইসলাম সৌরভ। বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটের শেষ দিনেও ভিসা এবং টিকিট না পাওয়ায় যেতে পারেনি অনেক যাত্রী। আশায় বুক বেঁধে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে তাদের। এদিকে সংশ্লিষ্ট এজেন্সিগুলো এখন চাইছে সরকারি হস্তক্ষেপ। এদিকে সোমবার সকাল থেকে বিমানের নির্ধারিত 6টির পাশাপাশি অতিরিক্ত 3টি ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে। জটিলতা কমাতে শেষ দিনে আশকোনা হজ ক্যাম্পেই যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। সম্পূর্ণ টাকা আমি পরিশোধ করি, ফেব্রুয়ারি মাসে পরিশোধ করলাম, এখন আজকে আমার বিভিন্ন রকমের কথা বলতে যে দিচ্ছি দিব। এখন আমি আমার আত্মীয় স্বজনদেরকে যে টাকাটা আমাদেরকে দেওয়া হইলো তাদেরকে আমি এখন দিতে পারছি না। শেষ ফ্লাইটেও যেতে না পারার কষ্ট এই ব্যক্তির চোখে মুখে। তার মতো অনেকেরই এবার টিকিট ভিসার জটিলতায় যাওয়া হচ্ছে না সৌদি আরবে। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি। মেডিকেল করাচ্ছে, সব টাকা পয়সাগুলো নিয়ে নিছে, নেওয়ার পর আমাকে এই ফোনে আসতেছে আপনারা আসেন, সব আসেন, এবার আসার পরে ফোন ধরতেছে না। শেষ মুহূর্তে অভিযুক্ত এজেন্সিগুলো জানিয়েছে তাদের অসহায়ত্বের কথা। যারা বেশি প্রভাবশালী, যারা আইটির সাথে ডাইরেক্ট কানেকশন ছিল, কোনো একটা সিস্টেমে তারা ঢুকালাইছে। আমাদের হাজিরা এখনো অপেক্ষায় আছে। মন্ত্রী মহোদয় কয়েকবার বলছে, আশ্বাস দিছে যদি সময় আছে 2-1 দিনের মধ্যে ওনারা কোটার ব্যবস্থা করে আমাদের হাজিরা আমরা যেতে পারি। সোমবার বাংলাদেশ বিমানের 9টি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। পাশাপাশি এদিন যাত্রী পরিবহনে নির্ধারিত ছিল সৌদি এয়ারলাইন্সের 10টি ফ্লাইট। জটিলতা এড়াতে আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়। নতুন লোক হাতে নিয়োগ দেওয়া হয়েছে, এখানে এই লোকগুলোর অভিজ্ঞতা কমের কারণে হয়তো আমাদের কিছু কষ্ট হচ্ছে, কিন্তু সিস্টেম ভালো। এটা 30 তারিখে আমাদের কাছে হস্তান্তর করে দিয়েছে, আমাদের আল্লাহ দিলে কোনো অসুবিধা হয় না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আচ্ছা সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। এবছর 4 আগস্ট শুরু হয় হজ ফ্লাইট, আর ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী 17 সেপ্টেম্বর থেকে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে হজ যাত্রীদের টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে রাজধানীর আশকোনা থেকে 2 এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে মেসার্স শুভ ইন্টারন্যাশনাল এবং চট্টলা হজ এজেন্সির 2 কর্মীকে আটক করা হয়। পরে তাদেরকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। সোমবার তাদের 2জনকে আদালতে পাঠানো হবে বলে জানায় মতিঝিল থানা পুলিশ। টিকিটিং এর সমস্যা ছিল, হজ যাত্রীদের ভিসা হয়েছে, টিকিটিং এর টাকাও জমা দিচ্ছে, টিকিট তারা করতে পারে না, যার কারণে হজ ক্যাম্পের অভিযোগের ভিত্তিতে হজ ক্যাম্পের লোকজনকে তাদের আটক করে পরবর্তীতে বিমানবন্দর থানায় তারা প্রেরণ করে। ঘটনাস্থল মতিঝিল থানায়, বিধায় এখানে প্রেরণ করে। এক নিয়মিত মামলা হওয়ার পর আমরা কোর্টে 2 জন আসামিকে পাঠিয়ে দিচ্ছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 11 সেপ্টেম্বর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই ঘোষণার ফলে টানা 6 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। 11 সেপ্টেম্বর রোববার ছুটি ঘোষণার ফলে ওই দিন থেকেই ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হচ্ছে। 11 সেপ্টেম্বর এই ছুটির পরিবর্তে আগামী 24 সেপ্টেম্বর শনিবার অফিস আদালত খোলা থাকবে।
এর আগে সকালে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। এরপরই নির্বাহী আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ঈদ উল ফিতরেও একইভাবে নির্বাহী আদেশে টানা 9 দিনের ছুটি কাটিয়েছিল সরকারি চাকরিজীবীরা। 11 সেপ্টেম্বর থেকে ঈদ উল আজহার ছুটি ঘোষণায় আনন্দ প্রকাশ করেছেন সরকারি চাকরিজীবীরা। এর ফলে ঈদ যাত্রার ভোগান্তি এবার অনেক কমবে বলে প্রত্যাশা তাদের। শুরু থেকে ভাবছিলাম এবার ঈদে বাড়ি যাব কি যাব না, কারণ মাত্র 3 দিন ছুটি। আমার গ্রামের বাড়ি অনেক দূরে, তো যেতে আসতেই অনেক সময় চলে যায়। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই সুযোগ, আমাকে বিশেষ করে সেই সুযোগটা করে দিয়েছেন। 2 দিন আগে ছুটি পাওয়াতে আমরা যে আগে বাসের যে জ্যামের প্রকোপটার থেকে আমরা কিছুটা হলে মুক্ত পাবো। সরকারের প্রচলিত বিধিবিধানের মধ্যে রেখেও মানুষের কিন্তু মানবিক যে সেবা সেটা কিন্তু দেওয়া যায়, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার কিন্তু প্রমাণ করেছেন। সবাই যাতে ওই নির্ধারিত দিনে সহজে নারীর টানে সেই গ্রামে ফিরে গিয়ে এই ধর্মীয় উৎসব পালন করতে পারে, কোরবানি ঈদটা পালন করতে পারে, সে সুযোগটাকে উনি বহাল রাখলেন। আমরা খুব খুশি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই সরকারি কর্মকর্তা কর্মচারী বলেন সবাই আমরা একদিন ছুটি বেশি পেলাম। আর এই ছুটিতে কিন্তু একটা ফলাফলও পাওয়া যায়, এটা কিন্তু আরো পরবর্তীতে কাজ করতে আরো বেশি করে শক্তি যোগায়। সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ সহজ করতে দেশীয় মেসেজিং অ্যাপস আলাপন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরুর আগে এই অ্যাপসের উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী অ্যাপসটির মাধ্যমে বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। উদ্বোধনের পরপরই প্রধানমন্ত্রী বলেন, এই অ্যাপসের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। এ সময় দক্ষিণ অঞ্চলের উন্নয়ন নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বরিশালের উন্নয়নের জন্য যা যা করণীয় এটা কারো চাইতে হয়নি, আমরা নিজেরাই, কারণ দক্ষিণাঞ্চল সবসময় অবহেলিত, আমরা সেই বিষয়গুলি ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। কাজে এটা প্রাপ্তি সাপেক্ষে যখন যা প্রয়োজন অবশ্যই আমরা সেটা করব। তো আজকে যে কাজটা হলো, আমি মনে করি যে আলাপন অ্যাপ প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে যেটা করা যাবে যে আমরা সরকারি কর্মকর্তাদের সাথে নিরাপদে যোগাযোগ রক্ষা করা যাবে, বিভিন্ন বিষয়ে আলোচনা করা যাবে, এই বিষয়গুলি খুব সহজ হয়ে গেল। প্রবাসের সময় আরো থাকছে, সিঙ্গাপুরে আরো 9 বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 19-এ। এবং 48 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণের কোরবানির বর্জ্য অপসারণ করার প্রতিশ্রুতি মেয়রের। নির্ধারিত স্থানে আবারও পশু জবাই করতে নগরবাসীর প্রতি আহ্বান। সাম্প্রতিক বিভিন্ন অভিযানে নিহত জঙ্গিদের মরদেহ মর্গ থেকে নিয়ে যেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কলেজ অধ্যক্ষ জানায়, মর্গের স্থান সংকুলানের অভাবেই এই চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার কথা স্বীকার করে ডিএমপি বলছে, লাশ নিতে এখনো তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আর পুলিশ প্রধান বলছে, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবেন তারা। সে সময়ের মধ্যে কেউ যোগাযোগ না করলে লাশ আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়ে দেওয়া হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রাজধানীর কল্যাণপুরে 26 জুলাই পুলিশের বিশেষ অভিযানে নিহত হয় 9 জঙ্গি। 27 আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি বিরোধী অপর অভিযানে নিহত হয় 3 জন। সবশেষ গেল শুক্রবার রূপনগরে পরিচালিত হয় জঙ্গি বিরোধী আরেকটি অভিযান, এতে নিহত হয় 1 জঙ্গি। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বলছেন, হাসপাতালের মর্গের ফ্রিজে 20 চেম্বারের মধ্যে লাশ সংরক্ষণের উপযোগী রয়েছে 12টি। এসব ফ্রিজে রাখা 16টি লাশের মধ্যে 13টিই হচ্ছে নিহত জঙ্গিদের। ফলে অন্য লাশ সংরক্ষণ ও দৈনন্দিন কাজে দুর্ভোগ হচ্ছে তাদের। সবগুলো চেম্বারে পরিপূর্ণ, সুতরাং এখন কোনো ডেড বডি আসলে তাদেরকে রাখার জন্য জায়গা নেই, অপ্রতুল। পুলিশ কমিশনার মহোদয়ের কাছে চিঠি দিয়েছি, এই আমাদের এই চেম্বারে এই মৃতদেহগুলো আছে, সরকারি নিয়ম অনুযায়ী এগুলোর নেক্সট পরবর্তী পরিকল্পনা কি ওইটা জানানোর জন্য। চিঠি পাওয়ার কথা স্বীকার করে ডিএমপি বলছে, এই 3টি অভিযানে নিহত জঙ্গিদের ডিএনএ সহ প্রয়োজনীয় কিছু পরীক্ষা এখনো শেষ হয়নি। এছাড়া লাশ গ্রহণের জন্য কেউ যোগাযোগ করেনি তাদের সঙ্গে। অবশ্যই এখানে ক্যাপাসিটির সীমাবদ্ধতা বা সংকুলন নাও হতে পারে। এই যে জঙ্গিরা যে মারা গেল, তাদের কিন্তু কোনো আত্মীয় স্বজন, আমরা লাশ কাকে দিব যদি তারা কেউ আবেদন এখানে না করে। আর পুলিশ মহাপরিদর্শক বলছেন, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষ হলেই লাশগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের তদন্তে যা যা দরকার সেগুলি শেষ করে যদি কেউ ক্লেম করে আমরা
নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে দিয়ে হস্তান্তর করতে পারবো। আর যেগুলি ক্লেম করবে না আঞ্জুমান মহিদুল ইসলামের তত্ত্বাবধানে অত আমাদের তত্ত্বাবধানে আমরা তখন কেমন করে দিতে পারবো। পুলিশ প্রধান আরো বলেন, যে কোনো অভিযানের সময় সন্দেহভাজনদের জীবিত ধরতে সর্বাত্মক চেষ্টা করেন তারা, কিন্তু এসব জঙ্গি অভিযানের শুরুতেই পুলিশকে আক্রমণ করায় হতাহতের ঘটনা ঘটে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে জেএমবির 4 নারী সদস্যকে আটক করা হয়েছে। তারা আত্মঘাতী স্কোয়াডের সদস্য বলে দাবি করছে পুলিশ। সোমবার ভোরে কাজীপুর উপজেলার বড়ইতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, জিহাদি কর্মকাণ্ড পরিচালনা এবং জঙ্গি সদস্য সংগ্রহ করছে এমন সংবাদের ভিত্তিতে বড়ইতলা গ্রামের আবু সাইদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ফুলেরা বেগম, শাকিলা খাতুন, সালমা খাতুন এবং রাজিয়া বেগম নামে জেএমবির 4 নারী সদস্যকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে জঙ্গিবাদী বই এবং একটি কম্পিউটার জব্দ করা হয়েছে। সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ আমিনকে। অন্যদিকে পেনশনের অর্থ গরমিল করে 16 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বর্তমানে কুমিল্লায় কর্মরত এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার হিসাবরক্ষণ অফিসের অডিট কর্মকর্তা। এদিকে সাবেক পিএসসি সচিব সাদাত হোসেন বলেছেন, নির্বাহী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পদের হিসাব নেওয়া প্রয়োজন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশন সম্পদের তথ্য চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ আমিন 48,67,000 টাকা গোপন করে সম্পদ বিবরণী দাখিল করে। এ অভিযোগে 20 জুলাই রমনা থানায় ডক্টর মোহাম্মদ আমিনকে আসামি করে মামলা করে দুদক। সোমবার মগবাজারের নিউ সার্কুলার রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার হিসাবরক্ষণ অফিসের অডিটে কর্মরত থাকার সময় পেনশনের টাকা ছাড় করাতে গিয়ে অতিরিক্ত টাকা উত্তোলনের মাধ্যমে 16 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বর্তমানে কুমিল্লা জেলার হিসাবরক্ষণ অফিসের অডিট কর্মকর্তা আব্দুল বারেককে গ্রেফতার করে দুদক। দুদক সচিব আবু মোহাম্মদ মুস্তফা কামাল জানান, দুর্নীতি প্রতিরোধে গ্রেফতারকৃতদের আয়ের উৎস জানতে এবং আরো কোনো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিবরণীটি যখন আমরা পরীক্ষা করে দেখি, যাচাই করে দেখার পর দেখা গেল যে তিনি 48,67,000 টাকার সম্পদের তথ্য সেটিতে গোপন করেছেন। অন্যদিকে সাবেক পিএসসি সচিব সাদত হোসেন জানান, ক্ষমতা বা প্রভাব যেখানেই আছে সেখানে দুর্নীতির ঘটনা ঘটছে এবং সরকারের নির্বাহী বিভাগের এসব দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করার স্বার্থেই খুঁজে বের করতে হবে এসব দুর্নীতি। সরকারি অফিসের দলীয় বলে যার হাতেই ফাইল থাকে তার হাতেই ক্ষমতা থাকে, আর ক্ষমতা থাকলে ক্ষমতার মিসইউজ ও পোর্টার যেগুলি মানে ট্রলি ঠেলে বিমানের ওখানে তার মানে 3টা মার্কেটের মালিক হয়, এগুলি তো যারা করে তাদের প্রচুর সম্পদ হয়। তো এটা ধরা উচিত, আরো উপরের দিকে ধরতে হবে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত থাকার সময় 8 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বর্তমানে পটুয়াখালীর বাউফলের চেয়ারম্যান মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর 15% কর আরোপ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে 2007 সাল থেকে নেওয়া ভ্যাট ফেরত দিতে সরকার এবং রাজস্ব বোর্ডকে নির্দেশ দিয়েছে আদালত। সোমবার 5 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি ভীমদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। আদালতের রায়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ধারাবাহিক কাজে অব্যাহত রাখা, সে কারণে এ ধরনের ভ্যাট আরোপের সিদ্ধান্ত বেআইনি। 2007 সালে প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর 15% কর আরোপ করেন বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবছরই হাইকোর্টে রিট আবেদন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি। পরে এই রিটের উপরে প্রাথমিক শুনানি শেষে 15% ভ্যাট আরোপ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এই রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে সোমবার এ রায় দেন উচ্চ আদালত। বিদেশি অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলোর নিরাপত্তা বাড়াতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ঈদের ছুটির পরপরই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। এইডেড প্রজেক্টসের জন্য এখন আমরা চিন্তা করছি সিকিউরিটি ইন এ স্পেশাল ওয়ে, যেহেতু আমরা এতদিন এইসব ব্যাপারে কোনো ধরনের সিকিউরিটি মেজার্স নেই না, এগুলো এত পয়সা দিয়ে তৈরি হচ্ছে, এটার ধ্বংস হওয়ার
যে লস ফর দি কান্ট্রি, আর এইটা ধ্বংস হয়ে যে ইমেজ হবে, দ্যাট ইজ অলসো ব্যাড ফর দি কান্ট্রি। সিকিউরিটি হ্যাজ বিন মেড এ কনসার্ন নাও। তো সিকিউরিটির জন্য আমরা হায়ারিং অ্যান ইন্টারন্যাশনাল কনসালটেন্ট। প্রবাসের সময় আরও থাকছে, পরিকল্পিতভাবেই নিউ ইয়র্কে নাজমা খানমকে হত্যা করা হয়েছে, গ্রেপ্তারকৃত তরুণদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। এই হত্যাকাণ্ড বিদ্বেষমূলক দাবি বাংলাদেশি কমিউনিটির। 48 ঘন্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণের জন্য ট্যানারি মালিকদের সময় বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার বিকেলে সচিবালয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার দামের সাথে সামঞ্জস্য রেখে এবার বাস্তবসম্মত দাম নির্ধারণের উপর জোর দেওয়া হবে। এছাড়া লবণের দাম স্থিতিশীল রাখতেও তদারকি হচ্ছে বলেও জানান তিনি। 48 ঘন্টার মধ্যে আপনারা এই চামড়ার দাম নির্ধারণ করে আমাদেরকে অবহিত করবেন। মনে রাখবেন যে যদি আপনি এটা না করেন সঠিকভাবে, একটা ন্যায্যভাবে, তাহলে আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা ইতিমধ্যেই 1.5 লক্ষ টন লবণ আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর মধ্যে 75,000 মেট্রিক টন পাবে শিল্পে, আর 75,000 মেট্রিক টন পাবে ভোক্তা। তাতে আমরা আশা করি যে লবণের মূল্য আরো কমবে। নির্ধারিত স্থানে নগরবাসীকে কোরবানির পশু জবাই করতে আবারও আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। 48 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। সোমবার সকালে নগর ভবনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। 583টি স্থান কোথায় হবে সেগুলো বিভিন্ন জায়গাতে আমরা দিয়ে দিব। বিশেষ করে প্রত্যেকটি ওয়ার্ড এলাকাতে আমরা ব্যানারের মাধ্যমে আমরা নিশ্চিত করে দেব। পশুর হাটগুলোতে আমরা বলে দেব, আমরা পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে বলে দেব। আমাদের কষায়ের ব্যবস্থা থাকবে, পানি দিয়ে ধৌত করার ব্যবস্থা থাকবে। নগরবাসীকে আহ্বান জানাই, আপনারা নির্দিষ্ট স্থানে এসে পশু কোরবানি করুন। এবার প্রবাসের খবর। সিঙ্গাপুরে আরো 9 বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা 19-এ দাঁড়ালো বলে বাংলাদেশ হাইকমিশনকে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আক্রান্তদের শরীরে খুব সামান্যই সমস্যা দেখা দিয়েছে। আক্রান্তরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছে বলেও জানান তারা। এর আগে গেল বৃহস্পতিবার 10 বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল তারা। এদিকে মশাবাহিত জিকার প্রকোপ ঠেকাতে মশা নিধন কর্মসূচি জোরদার করেছে সিঙ্গাপুর। সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে কাজ করছে দেশটির সরকার। সম্প্রতি পাউন্ডের বিপরীতে টাকার মূল্য একেবারে কমে যাওয়ায় এবারের ঈদে ব্রিটেন থেকে দেশে অর্থ পাঠানো কমে গেছে। এছাড়া দরপতনের পাশাপাশি টাকা পাঠাতে ব্রিটিশ সরকারের কঠোর নীতিমালাকেও দায়ী করছে সংশ্লিষ্টরা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। প্রতি বছরে ঈদ শুরুর আগে দেশে টাকা পাঠান প্রবাসীরা, তাই এই সময়টাতে সরকারের রেমিটেন্স প্রবাহ বেড়ে যায় কয়েক গুণ। তবে এবারের চিত্র খানিকটা ভিন্ন। এই বছরে আমরা আসলে তেমন টাকা পাঠাতে পারছি না, কারণ টাকার রেটটা খুবই কম। তাই নিয়ে আমরা খুব সংখ্যার মধ্যে আছি। দেশের সব জিনিসপত্রের দাম, এদিকে পাউন্ডের রেট কম, এই হিসাবে টাকাটা তেমন পাঠানো যাচ্ছে না। গেল কোরবানির ঈদের তুলনায় এবারের ঈদে পাউন্ডের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে প্রায় 15 টাকা। ব্রিটেন থেকে পাঠানো অর্থে 1 লাখে প্রায় 10,000 টাকার মতো কম পাচ্ছেন তারা। এবছর কুরবানির ঈদে টাকা রেট একটু কম হতেও অন্যান্য ঈদের সময় যেভাবে বেশি টাকা পাঠাতাম সেরকমের পাঠানোর জন্য একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, কারণ 1 লাখ টাকা পাঠাইতে এখন 10,000 টাকা আমাদের কম পাইতে হইতেছে। তাই ঈদের পরে পাউন্ডের বিপরীতে টাকার মূল্য কিছুটা বাড়ার অপেক্ষায় রয়েছেন অনেকেই। মিনিমাম অ্যামাউন্ট আমরা এখন পাঠিয়ে দিচ্ছি, আর ঈদের পরে যদি টাকার রেটটা একটু ভালো হয় তাহলে বাদ বাকি টাকাগুলো ইনশাআল্লাহ ঈদের পরে পাঠিয়ে দেবো। পাউন্ডের দর পতনের পাশাপাশি অর্থ পাঠানোর ক্ষেত্রে ব্রিটিশ সরকারের নানা কঠোর নীতিমালার কারণে কমছে অর্থ পাঠানোর হার। বর্তমানে যত আমাদের ঈদুল আজহা সামনে, আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম ব্রিটেন থেকে রেভিনিউস আমরা যাবে, ওই হারে যাচ্ছে না। কারণ হচ্ছে যে রেটটা এত কম, অনেক কমে গেছে। শুধু বাংলাদেশ না, অন্য দেশে কমেছে। তার সঙ্গে সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্ট এফসি যে বডিটা আছে, বডিতে এত রুল রেগুলেশন নিয়ে আসছে, তাদের জন্য অনেক টাকা পাঠাতে পারছে না। বৈদেশিক অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো বলছে, গেল বছরের তুলনায় এবার ব্রিটেন থেকে বাংলাদেশে ঈদে 25% রেমিটেন্স কমে যাবে। দেশে ফেলে আসা পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কোরবানির ঈদ আনন্দময় করতে ব্রিটেন প্রবাসীরা প্রতি বছর বিপুল সংখ্যক রেমিটেন্স পাঠিয়ে থাকে। তবে এবার পাউন্ডের বিপরীতে টাকার দর কম হওয়াতে এই হার কমে গেছে অনেকাংশে। প্রবাসীরা রেমিটেন্স পাঠানো নিয়ে রয়েছেন নানা দ্বিধাদ্বন্দ্বে।
শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নিউ ইয়র্কে বাংলাদেশি নারী নাজমা খানম হত্যার ঘটনায় জনাথন গ্যালভেজ মার্টিন নামে এক তরুণীর বিরুদ্ধে পরিকল্পনা হত্যা এবং অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। ছিনতাইয়ের উদ্দেশ্যেই গ্যালভেজ এই হত্যাকাণ্ড চালিয়েছে বলে স্বীকারোক্তি দিলেও বাংলাদেশি কমিউনিটির দাবি এই হত্যাকাণ্ড বিদ্বেষমূলক। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশি নারী নাজমা খানম হত্যার ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার গ্যালভেজ মার্টিনকে আদালতে নেয় পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। 16 সেপ্টেম্বর আদালত তার বিরুদ্ধে প্রথম শুনানির দিন ধার্য করেছেন। 9 সেপ্টেম্বর আসামি পক্ষের আইনজীবী নিয়োগ দেওয়ার কথা রয়েছে। গ্যালভেজের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক হত্যার অভিযোগ আনে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউন। নাজমা খানমের হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা না গেলেও এ ধরনের হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আদর্শকে দোষারোপ করেন নিউ ইয়র্কের স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিন। এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি চাই এই হত্যাকাণ্ডের সুবিচার হোক। হত্যাকাণ্ডের স্থলে রোববার বিক্ষোভ সমাবেশ করে প্রবাসী বাংলাদেশিরা। হত্যাকাণ্ডটি বিদ্বেষমূলক উল্লেখ করে তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। সমাবেশে অ্যাসেম্বলি ওম্যান এলিসা হাইম্যান সহ স্থানীয় মূলধারা রাজনীতিক ও প্রবাসীরা বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্রের স্বাধীন মূল্যবোধের উপর হামলা মানে গোটা জাতির উপর হামলা। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না। এইটা যদি রবারি কেস হইতো তাহলে তার থেকে যা ছিল তার নেওয়ার চেষ্টা করতো, তাতে কিছুই নেওয়া হয় নাই। এটা সম্পূর্ণভাবেই প্রমাণ করে যে এটা একটা হেট ক্রাইম। দিন দিন এখানে অনেক ক্রাইম বেড়ে যাচ্ছে, আমরা সিকিউরিটি চাচ্ছি। অভিযুক্ত গ্যালভেজ এক প্রবাসী বাংলাদেশির বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে। গ্রেফতারের আগের দিনই তার সন্ধানদাতার পুরস্কার $2,500 থেকে বাড়িয়ে $10,000 ঘোষণা করে কর্তৃপক্ষ। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসির রায় কার্যকরে হয় উল্লাস প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ প্রবাসী বাংলাদেশিরা। শনিবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে প্রবাসী মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ অংশ নেন। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি অ্যাপার্টমেন্ট। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার পাশের অ্যাপার্টমেন্টে ছড়িয়ে পড়ার আগেই দমকল বাহিনীর চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন রাস্তায় বেরিয়ে আসে। স্থানীয় সময় রোববার রাতে এই ঘটনায় কয়েক ঘন্টার জন্য স্থবির হয়ে পড়ে জ্যাকসন হাইটসের বাঙালি ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশে পাচার হওয়া 3 ভারতীয় কিশোরীকে প্রায় 1 বছর পর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। তাদের অক্ষত অবস্থায় ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে পরিবার। ওই 3 কিশোরী এতদিন ঢাকার একটি সেফ হোমে আশ্রিত ছিল। অভিযোগ রয়েছে, গত বছরের আগস্টে হাবড়ার বাউগাছি এবং জয়গাছি এলাকা থেকে ভারতীয় দুর্বৃত্তরা ওই 3 কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে সীমান্ত পার করে খুলনায় নিয়ে আসে। সেখানে তাদেরকে বিক্রির চেষ্টা করে পাচারকারীরা। পরে পুলিশ খবর পেয়ে খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে কিশোরীদের উদ্ধার করে ঢাকা একটি সেফ হোমে রাখে। উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ মুখার্জি বলেন, গত বছরের ওই সময় 3টি মেয়েকে অপহরণের মামলা রেকর্ড করা হয়। তাদের উদ্ধারে 1 বছর ধরে দুদেশের সরকারের মধ্যে সংলাপ নামে কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা মধ্যস্থতা করে আসছিল। তারই ধারাবাহিকতায় সোমবার পেট্রোপোলে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা ওই 3 কিশোরীকে পরিবারের হাতে তুলে দেন। বাংলাদেশের হোমে ওরা যথেষ্ট ওদের যত্ন আহ্বান করেছে, ওদের কোনো অসুবিধা হয়নি। ওদের ঠিক মতন খাওয়া দাওয়া, ঠিক মতন দায়িত্ব, মানে নিজের মেয়ের বলে ওরা দায়িত্ব করে রেখেছিল। তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ওখান থেকে আমাদের ফোন করেছিল রুম থেকে যে মেয়েরা আমাদের কাছে আসে, ভালো আছে, মেয়েদের ঘুরে পাবে। বাংলাদেশ সরকারই তো এগিয়ে দিয়ে গেল, খুব ভালো রেখেছে। বাংলাদেশে হোম যদি ঠিকঠাক না রাখতো তাহলে তো আমার মেয়েগুলোকে ঠিকভাবে পৌঁছতে পারতো না। তাদের ধন্যবাদ আগে দিতে হবে। বাংলাদেশ সরকার খুব ভালো, ওখানে আমাদের কোনো অসুবিধা হয়নি। মেয়েগুলি ফিরে এসছে, তারা বাংলাদেশের কোনো হোমে ছিল, তাদেরকে রিকভারি করে আজকে তাদেরকে হাবড়া থানায় তারা এসেছে
তাদের যে কেসের যে ব্যাপারগুলো আছে, আমরা যে ফর্মালিটিসগুলো আছে মেডিকেল বা 164 যেগুলো আছে সেগুলো করা হচ্ছে। রাজধানীর বংশালে সুয়ারেজ লাইন বসানো নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোখলেসুর রহমান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বংশাল থানায় একটি মামলা করেছে নিহতের পরিবার। স্বজনদের অভিযোগ, আবুল হাসনাত সড়কের সাদ রওজার বড় মসজিদ এলাকায় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন কিছুদিন আগে রাস্তা খুঁড়ে সুয়ারেজ লাইনের সংযোগ নেন। এতে বৃষ্টিতে সড়ক চলাচলে অসুবিধা হয় রাস্তা সংস্কারের অনুরোধ করেন প্রতিবেশী মোখলেসুর রহমান। এ নিয়ে দুজনের মধ্যে বাক বিতণ্ডা হলেও বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হয়। এর জের ধরে সোমবার সন্ধ্যায় মোখলেসুর উপরে হামলা চালানো হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকের ধাক্কায় পাশের ড্রেনে পড়ে তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য নিহত লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। এই লোকটা কিছুদিন আগে এই গলিতে পানি কিনছে, প্রভাব বিস্তারের জন্য কোনো কিছু হলেই শুধু আগে কমিশনের কাউন্সিলর একটা হুমকি দেয়। আজকেও কি করছে, সঙ্গে সঙ্গে ফোন করছে। কাউন্সিলর লোকজন আইসা পর্যায়ে ধস্তাধস্তি হয়েছে, আমাদের উঠে আনতে পারে, মহল্লাবাসী আটকে দিছে। তারপরে সে আমার নিতে পারেনি, ধাক্কা দিছে, তা আমার বাবা গর্তে পড়া সে মারা গেছে। আমার স্বামী সারা জীবন আওয়ামী লীগ করছে, আমার শ্বশুর করছে, আমার দেবররা করে। এখন আমি আমার দুই ছেলের, আমার ফ্যামিলির, আমার দেবরদের নিরাপত্তা চাই আর আউয়ালের বিচার চাই। মঙ্গলবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরের ফাইনালের পর্দা উঠেছে। ফাইনালে মুখোমুখি হবে ঢাকা ঢোলক এবং খুলনা গঞ্জলিশ। এরই মধ্যে গ্রুপ এবং সেমিফাইনাল পর্ব শেষ হয়েছে। 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ প্রথমবারের মতো বাংলাদেশে কোনো রিয়েলিটি শো যেখানে কোনো একজন বিজয়ী না হয়ে দলগতভাবে একটি বিভাগকে জয়ী ঘোষণা করা হবে। অসংখ্য প্রতিযোগীদের মধ্যে থেকে অডিশনে বাছাই হওয়া সঙ্গীত প্রতিভাদের গ্রুমিং শেষে 8টি দল ভাগ করা হয়। ফাইনালে আসা ঢাকা ঢোলক এবং খুলনা গঞ্জলিশের অনুষ্ঠানটি মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে শুরু হবে। এফসি অনূর্ধ্ব 16 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের খবর। নিজেদের শেষ ম্যাচেও জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করা সানজিদা কৃষ্ণা রানীরা এদিন সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে 4-0 গোলের ব্যবধানে। এর ফলে নিজেদের 5 ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে বাছাই পর্বে শেষ করল গোলাম রব্বানীর ছোটনের শিষ্যরা। দলের হয়ে কৃষ্ণা 2টি এবং অনুচিং মগিনী এবং তৌরা খাতুন 1টি করে গোল করেন। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে এমন কমপ্লিমেন্ট বাংলাদেশ পুরুষ ফুটবল টিম ঠিক কবে পেয়েছে তা খুঁজতে হয়তো ইতিহাসই ঘাটতে হবে, কিন্তু সেখানেই ব্যতিক্রম দেশের নারী ফুটবলাররা। বিষয়টি যেন একরকম অভ্যাসে পরিণত হয়ে গেছে এই লাল সবুজ প্রতিনিধিদের। অর্জনের খাতায় যা লিখার ছিল সে মহাকাব্য রচিত হয়েছে গেল ম্যাচেই। সেই কুশীলবরা তাই এদিন আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিলেন অনেকটা নির্ভর হয়েই। তবে ফুরফুরে মেজাজে থাকলেও ম্যাচের শুরু থেকে আক্রমণটা তাদের ছিল খুঁড়ধার। খেলার 2 মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। সে যাত্রায় প্রতিপক্ষের গোলরক্ষক বাধা সৃষ্টি করলেও পরবর্তীতে তারা আর পেরে ওঠেনি কৃষ্ণাদের স্কিলের কাছে, যার প্রমাণটা অধিনায়ক দেন এর মিনিট 2 পরই। 18 মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ, কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ায় বেরসিক গোলপোস্ট। তবে ম্যাচের 36 মিনিটে পেনাল্টি মিস করে ব্যবধান বাড়ানোর নিশ্চিত সুযোগ নষ্ট করেন নার্গিস খাতুন। বাছাই পর্বে মোট 26 গোল করা বাংলাদেশের অধিকাংশ স্কোর হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। বিরতি থেকে ফিরে লিড 2-0 করে আবারও সেই আভাস দেন অধিনায়ক কৃষ্ণা রানী। ম্যাচের 56 মিনিটে আবারও আরব আমিরাতের জালে বাংলার বল। লাল সবুজের প্রতিনিধিদের হয়ে এবার স্কোর শিটে নাম লেখান ফরওয়ার্ড অনুচিং মুগিনী। কেন তাকে দেশের নারী ফুটবলের আগামীর কান্ডারি বলা হয় সেই প্রমাণই তোহরা দেন খেলার 86 মিনিটে। বদলি হিসেবে নেমে প্রতিপক্ষের জালে 1 হালি গোলের কোটা পূরণ করেন কলসিন্দুরের এই সূর্যকন্যা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়ে বাছাই পর্বটা শেষ করে বাংলাদেশ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্ধারিত টাকা পরিশোধ করেও এবারে হজ যেতে পারেনি অনেকে। বিমানের হজ ফ্লাইটের শেষ দিনে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা।
ফেব্রুয়ারি মাসে পরিশোধ করলাম। এখন যে আজকে আমার বিভিন্ন রকমের কথা বলতে দিচ্ছি দিব। ঈদুল আজহা ও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা। 11 সেপ্টেম্বর সহ এবার সরকারি চাকরিজীবীরা ছুটি পাচ্ছেন টানা 6 দিন। সম্পদ গোপন এবং পেনশনের টাকা আত্মসাতের মামলায় এক উপসচিব সহ 2 সরকারি কর্মকর্তা গ্রেপ্তার। নির্বাহী বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে, মন্তব্য সাবেক পিএসসি সচিবের। সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ নিবিড় করতে দেশীয় অ্যাপস আলাপন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, ডিজিটাল বাংলাদেশের পথে দেশ আরও এক ধাপ এগিয়ে গেল। বিভিন্ন অভিযানে নিহত 13 জঙ্গির লাশ মর্গ থেকে নেয়ার জন্য পুলিশকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের চিঠি। সিরাজগঞ্জে জেএমবির সুইসাইড স্কোয়াডের 4 নারী সদস্য আটক। এবং পাউন্ডের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় এবার ঈদে ব্রিটেন থেকে দেশে অর্থ পাঠানোর পরিমাণ কমেছে। ব্রিটেন সরকারের কঠোর নীতিমালাই কারণ বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক টবি সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 6242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করে *SN লিখে পাঠিয়ে দিন 6242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।